নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে যে একটি খবর আপনাদেরকে দেব, যা মর্মান্তিক বললে কম বলা হবে এবং হাড় হিম করা ঘটনা। যে মৃত্যুর ঘটনা দেখে গোটা দেশ স্তম্ভিত হয়ে গেছে। 16 থেকে 17 জানুয়ারির মধ্যরাত গুরুগ্রাম থেকে কাজ সেরে নয়ডায় সেক্টর 150-র বাড়িতে ফিরছিলেন যুবরাজ মেহতা। ঘন কুয়াশা, কম ভিজিবিলিটি, রাস্তার ধারে নির্মীয়মান প্রকল্পের ভাঙা বাউন্ডারি পেরিয়ে গাড়ি সোজা গিয়ে পড়ে 30 থেকে 70 ফুট গভীর জল ভরা গর্তে। ডুবতে থাকা গাড়ি থেকে বেরিয়ে ছাদের ওপরে উঠে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য বাঁচার লড়াই চালিয়ে যান যুবরাজ। অভিযোগ, পুলিশ উদ্ধারকারী দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু উপস্থিত থাকলেও সময় মতো কোনো কার্যকর রেস্কিউ তারা করেনি। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। যে গভীর জলাশয়ে পড়ে মৃত্যু হলো যুবরাজের, সেই জলাশয় নিয়ে 3 বছর আগেই সতর্ক করেছিল উত্তরপ্রদেশের সেচ দফতর। তারপরেই তো প্রশ্ন উঠছে যে সেচ দফতরকে এই নিয়ে সতর্ক করার পরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না। এই প্রশ্নেই এখন বিদ্ধ হচ্ছে নয়ডার প্রশাসন। আর এই ঘটনাই ঘটেছে নয়ডাতে। আর সেই মৃত্যুর ঘটনা দেখেই স্তম্ভিত হয়ে গেছে গোটা দেশের মানুষ, যেখানে চোখের সামনেই এই মৃত্যুর ঘটনা। 16 থেকে 17 জানুয়ারির মধ্যরাতে এই ঘটনা ঘটে। গুরুগ্রাম থেকে কাজ সেরে নয়ডায় সেক্টর 150-র বাড়িতে ফিরছিল যুবরাজ মেহতা। সেই সময় ঘন কুয়াশা ছিল, কম ভিজিবিলিটি ছিল, রাস্তার ধারে নির্মীয়মান প্রকল্পের ভাঙা বাউন্ডারি পেরিয়ে তার গাড়ি সোজা গিয়ে পড়ে 30 থেকে 70 ফুট গভীরে একটি জল ভরা গর্তে। ডুবতে থাকা গাড়ি থেকে চালকের আসন থেকে বেরিয়ে সেই সময় ছাদের ওপরে উঠে পড়েন যুবরাজ। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য বাঁচার লড়াই চালিয়ে যান যুবরাজ, কিন্তু এক সময় তিনি সেই গাড়ি সমেত সেই গর্তের মধ্যে ডুবে যান। যে অভিযোগ উঠছে যে পুলিশ এবং উদ্ধারকারী দল সেখানে উপস্থিত ছিল, কিন্তু উপস্থিত থাকলেও সময় মতো কেন কোনো কার্যকর রেস্কিউ করা হলো না। আর এই নিয়ে তো আগেই সতর্ক করা হয়েছিল উত্তরপ্রদেশের সেচ দফতরকে, তবু কেন ব্যবস্থা নেওয়া হলো না আগে থেকেই প্রশ্নই উঠছে। আমরা এই নিয়ে আরো সরাসরি কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই যে হাড় হিম করা একটা মৃত্যুর ঘটনা, চোখের সামনে এইভাবে তরতাজা একটা প্রাণ চলে গেল নয়ডা প্রশাসনের গাফিলতির কারণে, এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, যোগী আদিত্যনাথের প্রশাসন যে ঘটনার কথা 2023 সালে জানতো, প্রথমত গত 3 বছরে তার কোনো পদক্ষেপ করেনি। আমরা যে ঘটনার কথা তুমি দর্শকদের বললে, যেটা ডিটেলে জানতে পারা যাচ্ছে যে ছাদের ওপর যখন গাড়ির ছাদের ওপর উঠে দাঁড়িয়েছিল যুবরাজ মেহতা, কারণ সে ছাদের ওপর এই কারণেই দাঁড়িয়েছিল, সে সাঁতার জানতো না। ওই অবস্থায় দাঁড়িয়ে সে তার বাবাকে ফোন করেছিল। বাবাকে ফোন করে বলেছিল, তার শেষ কথা ছিল এটাই, বাবা আমাকে বাঁচাও। এবং সে সেখান থেকে নামতে পারেনি। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সে ওই অবস্থায় গাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে তার মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে রেখেছিল, যে যদি কোনো রেস্কিউ টিম আসে, কোনো রেস্কিউ অপারেশন শুরু হয়, সেই উদ্ধার অভিযানের আসা সেই সমস্ত আধিকারিকরা বা সেই সমস্ত উদ্ধার কর্মীরা তাকে যাতে সহজে চিহ্নিত করতে পারেন। 1.5 থেকে 2 ঘন্টা, আমরা জানি এই মুহূর্তে দিল্লিতে কি পরিমাণ ঠান্ডা, জলে ভেজা অবস্থায় গাড়ির ছাদে এই টর্চ জ্বালিয়ে সে এভাবেই অপেক্ষা করে গিয়েছে। আসলে মৃত্যুর অপেক্ষা করছিল যুবরাজ মেহতা, যে মৃত্যু তাকে দিয়েছে কার্যত উত্তরপ্রদেশ প্রশাসন। তার কারণ 2023 সালে এই জায়গায় যে গর্তটা রয়েছে, সেই গর্তের ভয়াবহতা, তার কতটা খারাপ দিকে যেতে পারে এখানে যদি কোনো দুর্ঘটনা হয়, সমস্ত বিষয় জানিয়ে উত্তরপ্রদেশেরই সেচ দপ্তরের পক্ষ থেকে ডিটেইলড রিপোর্ট পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, সেখানেই থেমে যাওয়া হয়নি। তার পাশাপাশি সেখানে যদি সংস্কার কার্য করতে হয়, তার জন্য যে বাজেট বরাদ্দ, সেই বিষয়টিও সম্পূর্ণ হয়েছিল। সংবাদ সংস্থা জানাচ্ছে সে খবর। এবং তারপরেও উত্তরপ্রদেশের যোগী প্রশাসন, যারা সর্বক্ষণ উত্তরপ্রদেশকে নতুনভাবে উন্নয়নের ঢেলে সাজানো হয়েছে বলে দাবি করে থাকে, বিকাশ হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ হয়েছে, এই দাবি যারা করে থাকে, সেই যোগী প্রশাসন সেই রিপোর্টকে, সেই বাজেট বরাদ্দকে কোনো আমলই দেয়নি, কোনো কাজ করেনি, ফাইল চাপা পড়ে গিয়েছে।
আজকে তারা অত্যন্ত তৎপর। একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। যুবরাজ মেহতার মৃত্যু কিভাবে হলো, যুবরাজ মেহতার যে ফুসফুস সেখানে বিপুল পরিমাণ জল ঢুকে গিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট বলা হয়েছে দম আটকে মৃত্যু হয়েছে যুবরাজ মেহতার। এই পোস্টমর্টেম রিপোর্টে এই বিষয়টিও রয়েছে যে এই যে বিপুল পরিমাণ জল ঢুকে গিয়েছে সেই বিষয়টি অতটা ডিটেলে নেই, এবং সেখানেও এক তরফ থেকে প্রশ্ন উঠছে যে তার মৃত্যুটাকে যেন কোনোভাবে লঘু করা হচ্ছে। এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এই যুবরাজ মেহতার মৃত্যুর পর যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং তার পাশাপাশি নয়ডা অথরিটির যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার লোকেশ এম, তাকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একজন আধিকারিককে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানোর কথা 3 বছর বাদে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর মনে পড়লো। এবং দুটি পদক্ষেপই এখনো অবধি আমরা দেখতে পাচ্ছি অভিক। এক, লোকেশ এম যিনি নয়ডার সিইও, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া, এবং একটি সিট গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যোগী প্রশাসনের পক্ষ থেকে। অভিক, একেবারেই অঙ্কুরদা আমাদের সঙ্গে থাকো। আর এখানেই তো এই প্রশ্নই উঠছে যে যেখানে সরকার সিইও এম লোকেশ তাকে সরিয়ে দিল, সিট গঠন করা হয়েছে এই ঘটনার পরে, এবং সেখানেই সরাসরি আম আদমি পার্টি তারা এই অভিযোগ করছে যে নয়ডার ডিএম তাকেই কি কোথাও গিয়ে তাহলে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কারণ নয়ডার ডিএমই এসডিআরএফ এবং রেস্কিউ অপারেশনের দায়িত্বে ছিলেন, কিন্তু তাহলে তাকে কেন আড়াল করা হচ্ছে সেই প্রশ্নই তুলছে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। কি অভিযোগ করছেন সৌরভ ভরদ্বাজ, শোনাবো আপনাদের। सवाल ये आता है कि 2 घंटे तक तमाम एसडीआरएफ और फोर्सेस के सामने वो लड़का चिल्लाता रहा और नाले में से हमारी फोर्सेस उसको नहीं बचा पाई। बहुत गुस्सा हुआ तो उत्तर प्रदेश ने आज, बताया जाता है उत्तर प्रदेश की सरकार ने आज वहां के सीईओ को जो है ट्रांसफर कर दिया है। तो हमारा इंटरेस्ट हुआ कि जाने कि भाई ये सीईओ का क्या काम होता है और नोएडा के डीएम का क्या काम होता है। नोएडा के डीएम इसलिए इंपॉर्टेंट है क्योंकि नोएडा के डीएम भारत के चीफ इलेक्शन कमिश्नर ज्ञानेश कुमार जी की बेटी है। तो हमने सोचा कि एक बार पता करें कि किसकी क्या ड्यूटीज होती हैं। तो जो ड्यूटीज ऑफ नोएडा डीएम है, उनका काम रेवेन्यू कलेक्शन है, इलेक्शंस है और डिजास्टर मैनेजमेंट है, यानी कि हेडिंग डीडीएमए एंड कोऑर्डिनेटिंग रेस्क्यू एफर्ट्स, जिसके अंदर समस्या बताई गई। हमने सोचा एक बार सीईओ की भी ड्यूटीज को देखा जाए। सीईओ की ड्यूटी हमने देखी। सीईओ की ड्यूटी नोएडा में अर्बन डेवलपमेंट, इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट्स, लैंड मैनेजमेंट, म्युनिसिपल फंक्शंस। बिल्कुल इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट की खामी थी, गलती इनकी भी है। मगर एसडीआरएफ किसके अधीन आती है, मेरे दिमाग में सवाल था। और ये सवाल जब मैंने डाला कि नोएडा के अंदर एसडीआरएफ सीईओ के अंडर आती है या डीएम के अंडर, तो जवाब आया एसडीआरएफ इन नोएडा डज नॉट कम अंडर सीईओ, रेदर इट्स डिप्लॉयमेंट एंड कोऑर्डिनेशन एट लोकल लेवल इज प्राइमरीली हैंडल्ड बाय डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हु इज श्रीमती मेधा रूपम। तो अब मेरे मन में सवाल ये आता है कि जब ये काम डीएम का था, मेधा रूपम जी का था, तो ट्रांसफर जो है सीईओ को क्यों किया जा रहा है? क्या सिर्फ इसलिए तो नहीं कि मेधा रूपम के जो पिता हैं भारत के चीफ इलेक्शन कमिश्नर हैं ज्ञानेश कुमार जी, जो कि एक पावरफुल ब्यूरोक्रेट हैं, सरकार के बहुत करीब हैं और भारतीय আপনারা শুনলেন যে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ তিনি এই প্রশ্নই তুলেছেন যে যেভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এই মৃত্যুর ঘটনা ঘটলো, সেক্ষেত্রে কেন নয়ডার ডিএম তাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, আর যে এই নয়ডার ডিএম কেন তাকে এই বিতর্কের মধ্যে পড়তে হচ্ছে, কে এই নয়ডার ডিএম সেটাও আপনাদেরকে জানাবো। যে এই যে নয়ডার ডিএম তিনি হলেন যে আইএএস মেধা রূপম, যার আরো একটা পরিচয় রয়েছে। শুধু তিনি আইএএস নন এবং সেক্ষেত্রে শুধু তিনি নয়ডার ডিএম নন, তিনি হলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ জ্ঞানেশ কুমার, তার মেয়ে তিনি। এসআইআর ঘোষণা হওয়ার 4 দিন পরে 28শে জুন মেধা রূপমকে নয়ডার জেলা শাসক অর্থাৎ ডিএম এর পোস্টে সেখানে পাঠানো হয়।
আর যেখানে তাকে নয়ডার জেলা শাসক করা হয়, আর শুধু তাই নয়, যেখানে জ্ঞানেশ কুমারের জামাই তাকেও সাহারানপুরের ডিএম করা হয়, আর সেই নিয়েও বিতর্ক তৈরি হতে শুরু করেছে। জ্ঞানেশ কুমারের মেয়ে এবং তার জামাইয়ের পোস্টিং নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, আর এই নিয়েই তোপ দেখেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি খোদ নিজেই প্রশ্ন তুলেছিলেন যে এটা কি সম্পূর্ণই কাকতালীয় একটা ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনো কৌশল রয়েছে। কি অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। The chief election commissioner, he has a daughter. Now BJP is making claims that why Trinamool government is transferring bureaucrats when the SIR was announced in the month of June. The name of Gyanesh Kumar's daughter is Medha Rupam. She was given a plum posting on the 28th of June. Please mark the date, 28th of June. That's 4 days after SIR was announced. And she was sent as DM Noida. Gyanesh Kumar's son-in-law is Manish Bansal. Manish Bansal is sent as DM again of Saharanpur. Both husband and wife, they might be capable and credible enough to be in that position, I have no doubt, but these are not mere coincidence. Gyanesh Kumar's daughter Medha Rupam is being posted as DM Noida on 28th of June, and his son-in-law Manish Bansal is being posted as DM of Saharanpur on 25th of June. That is 1 day after SIR's notification was issued. Are these mere coincidences? Ask Mr. Gyanesh Kumar. So when you have your daughter and son-in-law working under a BJP government and you are being sent there, you're a man on a mission, and the mission is to destroy the country, destroy India. আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ এনেছেন, যেখানে এই যে জ্ঞানেশ কুমার তার মেয়ে IAS মেধা রূপম, তাকে এই SIR ঘোষণা হওয়ার পর নয়ডার জেলা শাসক করা হলো। অন্যদিকে তার যে জামাই অর্থাৎ মনীষ বনসল IAS, তাকেও সাহারানপুরের জেলা শাসক করে দেয়া হলো 25শে জুন SIR এর নোটিফিকেশন জারির একদিন পরে। সম্পূর্ণটাই কি কাকতালীয়? আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই যে সফটওয়্যারের ইঞ্জিনিয়ারের মৃত্যুর এই ঘটনা, এবং সেখানে একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে, যে যেখানে 3 বছর আগেই সতর্কবার্তা ছিল, সেখানে এতদিন চুপ করে কেন ছিল প্রশাসন? এবং সেক্ষেত্রে যেখানে সিইও তাকে সরিয়ে দেয়া হলো, সেখানে কেন ডিএম তাকে সরানো হলো না? শুধুমাত্রই কি প্রভাবশালীর মেয়ে বলেই তাকে সেখান থেকে সরানো হলো না? অঙ্কুরদা, এই প্রশ্ন খুবই যৌক্তিক এবং খুবই জাস্টিফাইড। তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যদি দেখি ঘটনা পরম্পরা, 2023 সালে একটা পদক্ষেপ করার জন্য সেচ দপ্তরের পক্ষ থেকে বলা হলো, সেখানে বাজেট অ্যালোকেশন হলো, বাজেট বরাদ্দ করা হলো, কিন্তু কোনো কাজ হলো না, ফাইল চাপা পড়ে গেল। এবং তারপরে এই ঘটনার পর একটা SIT গঠন করা হলো, এবং নয়ডার অথরিটির যিনি সিইও তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। অথচ এই যে রেস্কিউ অপারেশন বা উদ্ধার অভিযান পরিচালনা করা, সেটা নয়ডা অথরিটির যিনি সিইও তার যে কাজের যে পরিধি রয়েছে, সেই পরিধির মধ্যে পড়েই নয়। তিনি এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্তই নন। এই কাজের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে জেলা শাসক, যার আন্ডারে থাকে SDRF বা রাজ্যের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পরিচালনা করার দায়িত্ব যদি কাউকে নিতে হয়, তার দায়বদ্ধতা যদি কারোর থাকে, সেটা জেলা শাসক। ওই জেলার জেলা শাসক যে দায়িত্বে রয়েছেন মেধা রূপম, যে মেধা রূপম একজন IAS অফিসার, এবং তিনি মুখ্য নির্বাচন কমিশনার, তার কন্যা জ্ঞানেশ কুমারের কন্যা মেধা রূপম। তাহলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হলো না, লোকেশ এমকে সরিয়ে দেওয়া হলো, SIT গঠন করে দেওয়া হলো। অথচ যিনি ওই উদ্ধার অভিযানের, যেহেতু তিনি দায়িত্বপ্রাপ্ত, কারণ এই উদ্ধার অভিযানে যারাই গিয়ে থাকুন তারা ওই এলাকাতেই উপস্থিত ছিলেন, 2 ঘন্টা ধরে তারা ওই যুবরাজ মেহতা, তার মোবাইল টর্চ জ্বালানো ছিল, তারপরেও তাকে ওখান থেকে উদ্ধার করতে পারলো না। এই ব্যর্থতার দায় কার?
এবং ওই যে ঘটনাটা 3 বছর আগে ওখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই দুর্ঘটনা ঘটতে পারার আশঙ্কার কথা প্রকাশ করা হলেও এবং তার সংস্কারের জন্য বাজেট বরাদ্দ অ্যানাউন্স করা হলেও তারপরেও সেখানে কোনো কাজ হলো না, সেটা হলেও তো দুর্ঘটনাটা এড়ানো যেত। এবং এই সমস্ত কারণে ওই ডিএম দায়ী, ডিএমকেই একমাত্র দায়িত্ব মানে দায়বদ্ধতা তাঁরই, ফলে তিনি কেন জবাবদিহি করবেন না, তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না, তার বদলে যিনি দায়িত্বপ্রাপ্তই নন ওই কাজের জন্য তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে তো খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এসে যায়, যে প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, কখনো সেটা আম আদমি পার্টি, কখনো সেটা তৃণমূল কংগ্রেস, যে এই যে ডিএম মেধা রূপম তার বিরুদ্ধে এই কারণেই পদক্ষেপ করা হচ্ছে না কারণ তিনি জ্ঞানেশ কুমারের কন্যা, এবং এই জ্ঞানেশ কুমার যেহেতু কেন্দ্রীয় শাসক দলের হয়ে কাজ করছে বলে বারংবার অভিযোগ করছে আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, সেই কারণেই জ্ঞানেশ কুমারকে বা তার যাতে পরিবারের কোনো ক্ষতি না হয় সেই কারণেই তাদের যেমন এক রাজ্যে কাছাকাছি জেলায় যেমন তাদের পোস্টিং হয় ন্যূনতম 1 দিন 2 দিনের ব্যবধানে, এসআইআর হওয়ার 1 দিনের মধ্যে জামাইয়ের পোস্টিং হচ্ছে মনীষ বানসালের, 4 দিনের মাথায় মেয়ের পোস্টিং হয়ে যাচ্ছে নয়ডায়, ফলে এই সাহারানপুর নয়ডায় কাছাকাছি মোটামুটি এই 2 জেলায় 2 জনকে পোস্টিং দেওয়া হচ্ছে ডিএম হিসেবে। এই প্রত্যেকটা জিনিস শুধুই কাকতালীয়, প্রশ্ন তো অবশ্যই উঠবে এবং স্বাভাবিক। দেখা যাক এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলার শাসক বা যাদের দিকে অভিযোগ রয়েছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা যোগী প্রশাসন, তারা কি উত্তর দেয়, আমাদের সেদিকে তাকিয়ে থাকতেই হবে। অভিক, একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো অঙ্কুর ভট্টাচার্য, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। অর্থাৎ নয়ডাতে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার এই মৃত্যুর ঘটনা, সেই মৃত্যু একাধিক প্রশ্ন এই মুহূর্তে তৈরি করে দিয়েছে এবং সেই প্রশ্নের উত্তর কি আদেও মিলবে নাকি সেই প্রশ্নের উত্তর অধরাই থেকে যাবে সেটা তো অবশ্যই সময়ের অপেক্ষা, কিন্তু সেখানেই একাধিক প্রশ্ন উঠছে, যেখানে এই নয়ডাতে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনা যেভাবে একটা তরতাজা প্রাণ চোখের সামনে চলে গেল, সেখানে ডিএম যিনি এই এসডিআরএফ রেস্কিউ টিমের অপারেশনের দায়িত্বে ছিলেন, সিইওকে সরানো হলেও কেন তাকে সরানো হলো না? শুধুমাত্র কি তিনি জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচনী আধিকারিক, তার মেয়ে হওয়ার কারণে, প্রভাবশালীর মেয়ে হওয়ার কারণেই কি তাকে সেখানে সরানো হলো না? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই প্রশ্ন আদৌ উত্তর মিলবে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর আরো অনেক খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।